সেদিন বাড়ি ফেরার পর কি পিলগুলো খাওনি নিয়মিত? উচ্ছ্বাস বিচলিত কণ্ঠে প্রশ্ন করল। 2 মাস ধরে পিরিয়ড মিস হওয়ায় স্বর্ণ কাল রাতে প্রেগনেন্সি টেস্ট করাতেই দেখলো রেজাল্ট পজিটিভ। মানে ওর পেটে এখন উচ্ছ্বাসের বাচ্চা বড় হচ্ছে। খুশি হয়েছিল মনে মনে, তাই তো উচ্ছ্বাসকে আজ ডেকেছে। না, এই বাচ্চাটা রাখা এখন সম্ভব না। উচ্ছ্বাস সরাসরি বাচ্চা রাখতে মানা করে দিল। ওর কথা শুনে স্বর্ণর পায়ের তলার মাটি সরে গেল। অথচ কাল রাতে ভেবেছিল আর কেউ পাশে না থাকলেও উচ্ছ্বাস থাকবে। কিন্তু আজ ওর কথা শুনে উচ্ছ্বাসের প্রতি জমানো বিশ্বাস কাচের গ্লাসের মতো এক নিমিষেই পড়ে ভেঙে গেল। জল ভরা চোখে উচ্ছ্বাসের দিকে চেয়ে সে বলল, কেন কেন রাখতে পারবে না উচ্ছ্বাস? কি দোষ করেছে এই বাচ্চাটা? ও তো আমাদেরই বাচ্চা। শোনো, এই বাচ্চাটা রাখার জন্য তোমাকে আমার বিয়ে করতে হবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। উচ্ছ্বাস হৃদয়হীনের মতো জবাব দিল, তাহলে 2টা বছর ধরে আমাকে ভালোবাসলে কেন? কেন এই সন্তান দিলে আমায়? আমার কোনো দোষ ছিল না। যা হয়েছিল তাতে তোমার সম্মতিও ছিল, আর তোমার অসাবধানতাও ছিল। কতবার বলছিলাম পিলগুলো খেয়ে নিও, কিন্তু তুমি খাওনি। আসলে আমাকে ফাঁসানোর ইচ্ছে ছিল তোমার, এই জন্যে এমন করেছিলে, তাই না? আমার সম্মতি ছিল না উচ্ছ্বাস, তুমি আমাকে জোর করেছিলে। আমি নিজের ভালোবাসা বাঁচাতে বাধ্য হয়েছিলাম, আর সেদিন পিলও নিয়েছিলাম আমি। কিন্তু যার আশা সে তো আসবেই। কিন্তু যত যাই বলো, আমি বিয়েটা করতে পারছি না এখন। তুমি গর্ভপাত করো, এতে কেউ কিছু জানবে না। তুমিও সেফ, আর আমিও। ঘৃণায় মনটা বিষিয়ে উঠল স্বর্ণের। 2টা বছর ধরে এমন নিকৃষ্ট একটা মানুষকে ভালোবেসেছিল ভাবতেই মরে যেতে ইচ্ছে করে। কিন্তু মরলে হবে না, বেঁচে থাকতে হবে। স্বর্ণ চোখ মুছে শ্লেষাত্মক হেসে বলল, ডোন্ট ওয়ারি, তুমি এমনিতেও সেফ। আমি কাউকে কিছু জানাবো না, আর তোমার বিরুদ্ধে না কোনো অ্যাকশন নিব। ধরো এই 2 বছর অভিনয়ের পুরস্কার এটা। কথাগুলো বলেই স্বর্ণ উল্টো দিকে হেঁটে চলল। নিগুড় যাতনায় ভিসে উঠছে শরীর মন। জীবনে কারো থেকে এভাবে ঠকে যাবে ভাবেনি সে, কিন্তু মানুষ যেটা ভাবে না তার সাথে সেটাই হয়। অনার্স 2য় বর্ষে ওঠার পর একদিন আর্ট এক্সিবিশনে ঘুরতে গিয়ে উচ্ছ্বাসের সাথে পরিচয় হয় স্বর্ণের। কথায় কথায় জানতে পারে ওর ভার্সিটিরই সিনিয়র উচ্ছ্বাস। এরপর ক্যাম্পাসে দেখা সাক্ষাৎ, বন্ধুত্ব, প্রেম, হাসি, কান্না, খুনসুটি, সব এখানেই। আর বিদায়টাও। বিষণ্ণ মনে বাসায় ফিরে দরজা আটকে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে রাখল স্বর্ণ। বাইরে নিহারিকা খানম ডাকছেন খেতে। না পারতে স্বর্ণ জবাব দিল, আমি এখন খাবো না মা, মাথা ব্যথা করছে, ঘুমাবো। স্বর্ণের কথা শুনে নিহারিকা খানম আর মেয়েকে বিরক্ত করলেন না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল স্বর্ণ। শেষ বিকেলে খিদের তাড়নায় ঘুম ভাঙল ওর। বিছানা ছেড়ে গায়ে ওড়না চাপিয়ে হাত মুখ ধুয়ে কিচেনে গেল। নিহারিকা খানম কিচেনেই ছিলেন, দুধ গরম করছিলেন নাতির জন্য। স্বর্ণকে দেখে বললেন, উঠেছিস? যা, এখন খেয়ে নে। স্বর্ণ অল্প ভাত তরকারি নিয়ে খেতে বসলো। খাওয়ার রুচি নেই, ভালো লাগে না খেতে, আবার পেটে খিদেও আছে। যে আলুর তরকারি আগে চেটে পুটে খেত, আজকে সেটাও বিষের মতো লাগছে। কোনো মতে খেয়ে উঠে পড়ল, কিন্তু শরীর কুলিয়ে উঠল না। দৌড়ে গিয়ে ওয়াশরুমে বমি করে দিল। নিহারিকা খানমও দ্রুত গেলেন মেয়ের পেছনে। মাথায় পানি দিলেন, পানি খাওয়ালেন, মুখ ধুইয়ে দিয়ে বললেন, কত করে বলি শরীরের যত্ন নেই, নিশ্চিত গ্যাস্ট্রিক বেড়েছে। স্বর্ণ মায়ের কথায় কিছু বলল না, কেবল মলিন হাসল। নিয়তিতে কি এসবই ছিল? ছোটবেলা থেকে অভাব অনটনে বড় হয়েছে স্বর্ণ। বাবা মারা যাওয়ার পর বড় ভাই সংসারের হাল ধরে। তখন থেকে বাস্তবতা বুঝতে শিখেছে সে। অনেক কষ্টে এ পর্যন্ত এসেছে। এত বছর সংসারের জন্য করার পর এখন আর কিছুই করতে চায় না বড় ভাই। অবশ্য ওরও তো সংসার, বউ বাচ্চা আছে। ভাবি চাইছে ওকে বিয়ে দিয়ে তাড়াতে। এতদিন তো উচ্ছ্বাসের ভরসায় ছিল বলে এসব গায়ে লাগেনি, কিন্তু এখন কি করে এসব সামলাবে?
কারো কাছে বলবেই বা কেমন করে নিজের সর্বনাশের কথা? মা শুনলে নিশ্চিত মরে যাবে। বড় ভাই ভাবি একেবারে মুখ ফিরিয়ে নিবে, সমাজে ছিচি পড়ে যাবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে ধিক্কার দিবে। তখন বোধ হয় মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। অস্থিরতায় মাথা চক্কর দিয়ে ওঠে স্বর্ণর। চিন্তায় মস্তিষ্ক বিক্ষিপ্ত। কি করবে? গর্ভপাত করবে নাকি রাখবে এই বাচ্চাটা? এই বাচ্চাটা আসলে অনেক ঝড়ঝাপটা পোহাতে হবে। আর গর্ভপাত করলে কেউ জানবে না, ভালো কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে। স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবে। এক মুহূর্তের জন্য নিজেকে চরম স্বার্থপর মনে হলো স্বর্ণর। মন মানছে না গর্ভপাত করতে, কিন্তু পরবর্তীতে যা হবে তা সামলাবে কি করে? সারা রাত চিন্তা করে স্বর্ণের মনে হলো গর্ভপাত করাই ভালো হবে, এছাড়া আর কিছু করার নেই। এই সমাজে টিকতে হলে স্বার্থপর হতেই হবে, যেমনটা উচ্ছ্বাস হয়েছে। সকাল হতে বেরিয়ে পড়ল স্বর্ণ। মনে মনে নিজেকে শক্ত করল। ক্লিনিকে এসে ডাক্তারের সাথে কথা বলে আল্ট্রাসোনোগ্রাফি করা হলো। ডাক্তার বলল কাল আসতে, আজকে 2টো অপারেশন আছে, কাল আসলেই করে দেবে। স্বর্ণ রিপোর্টটা নিয়ে বাসায় এলো। গোপনে আলমারিতে লুকিয়ে রাখলো। কোনোভাবেই কারো হাতে পড়া যাবে না এটা। রিপোর্টটা লুকিয়ে রান্নাঘরে এলো সে। তাকে দেখে সীমা ভাবি মুখ বাঁকিয়ে বলল, এলে তবে? আমি তো ভেবেছিলাম আসবেই না। স্বর্ণ কথা বলল না, কথায় কথা বাড়ে। স্বর্ণ কোনো উত্তর না দেওয়ায় সীমা হুকুমের স্বরে বলল, রান্নাগুলো করে রাখো ঠিক মতো, আমি সাব্বিরের স্কুলে যাচ্ছি। স্বর্ণ মাথা নাড়ল কেবল। রান্না সেরে না খেয়ে বেরিয়ে পড়ল স্বর্ণ। টিউশনি করাতে যেতে হবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 3টা বাচ্চাকে পড়ায় সে। টিউশনি শেষ করে বাসায় ফিরে রান্নাঘরে গিয়ে সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার ঠিক করলো। সবাইকে খেতে দেওয়ার পর মনে পড়ল আজ সারাদিন পেটে কিছু পড়েনি। সবার খাওয়া শেষ। অল্প ভাত তরকারি নিয়ে রুমে আসতেই দেখল ওর রিপোর্টগুলো হাতে নিয়ে মা বসে আছে, দৃষ্টি নত, চোখ দিয়ে নিঃশব্দে জল গড়াচ্ছে। দৃশ্যটা দেখে স্বর্ণর বুকটা মুচড়ে উঠল। এই বুঝি সব শেষ। স্বর্ণ কাপা গলায় ডাকল, মা। নিহারিকা খানম জল ভরা চোখে মেয়ের দিকে চাইলেন। এই দৃষ্টিতে একরাশ বেদনা, ঘৃণা লুকিয়ে আছে। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, মা হিসেবে ব্যর্থ। আর্তনাদ করা কণ্ঠে নিহারিকা খানম বললেন, মা বলে ডাকবি না আমাকে, তোর মা মরে গেছে। স্বর্ণ ছুটে এসে মায়ের পায়ের ওপর পড়ল। পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা মাফ করে দাও আমাকে, মা মরে যাব আমি, এমন করো না। মরেই যা তুই, নিহারিকা খানম ঘৃণা ভরা কণ্ঠে বলে রিপোর্টগুলো ফেলে রেখে চলে গেলেন ঘর ছেড়ে। স্বর্ণ বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। মায়ের চোখে নিজের জন্য ঘৃণা কিছুতেই মেনে নিতে পারছে না। এরপর যখন সবাই জানবে তখন সবাই ঘৃণা করবে। এই ঘৃণার জীবন কি করে মানবে সে? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল স্বর্ণ। আজ আর খাওয়া হলো না। ভাতের প্লেটটাও পড়ে আছে অবহেলায়। চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। গাল জুড়ে নোনা পানির আস্তরণ। এভাবেই কেটে গেছে রাত। ভোরের আলো ফুটতেই ঘুম ছুটে গেল ওর। ভাতের প্লেটের দিকে তাকিয়ে মনে পড়ল কাল রাতেও খাওয়া হয়নি। ক্ষুধায় পেট জ্বলছে। স্বর্ণ কোনোরকম হাত ধুয়ে এসে রাতের বাসি ভাতটাই খেয়ে নিল। খাওয়া শেষে প্লেট নিয়ে কিচেনে গেল। এখনও কেউ ওঠেনি ঘুম থেকে। প্লেট ধুয়ে মায়ের রুমের দিকে পা বাড়ালো। ভেতর থেকে দরজা বন্ধ। ভয় পেয়ে গেল স্বর্ণ। দ্রুত পাশে জানালার কপাটে ধাক্কা দিল। একটা কপাট খোলা আছে। সেখানে চোখ রাখতেই দেখল মা শুয়ে আছে বিছানায়। চিন্তামুক্ত হয়ে আবার রান্নাঘরে পা বাড়ালো সকালে নাস্তা বানানোর জন্য। নাস্তা তৈরি হতে হতে ভাইয়া ভাবি উঠে গেল। ভাইয়া রেডি হয়ে আসার আগে স্বর্ণ নাস্তা দিয়ে দিল টেবিলে। সবাই নাস্তা খেতে বসেছে, শুধুমাত্র নিহারিকা খানম আসেনি। সীমা ভাবি বলল উনি অসুস্থ, পরে খাবেন। খেতে খেতে বড় ভাই বলল, স্বর্ণ বিকালে টিউশনিতে যাস না, তোকে দেখতে আসবে আমার বন্ধু। ভাইয়ার কথার মাঝে সীমা ভাবি বলল, তোমার বন্ধু সুমনের কথা বলছো? হ্যাঁ। ও আচ্ছা, ওর তো আগে এক বিয়ে হয়েছিল। হোক, তাতে কি,
বেশি দিন তো টেকেনি, মাত্র 6 মাসের সংসার, আর ছেলে ভালো। ওই চেয়েছে স্বর্ণকে দেখতে। হ্যাঁ তা ঠিক, এর চেয়ে ভালো ছেলে আর তোমার বোন পাবেও না। বহু কষ্টে চোখের পানি লুকিয়ে ফেলল স্বর্ণ। সবার নাস্তা খাওয়া শেষ হবার পর সবকিছু গুছিয়ে স্বর্ণ বের হতে যাবে। সে সময় সীমা বলল, কোথায় যাচ্ছ? এই তো ভাবি, একটু কাজ ছিল। এখন কোথাও যাওয়ার দরকার নেই, তোমার ভাইয়া বলেছে তোমাকে নিয়ে পার্লারে যেতে। কিন্তু ভাবি, আমার জরুরি কাজ আছে ভার্সিটিতে। কালকে যেও, আজকে না। স্বর্ণ আর কথা বাড়ালো না, চুপচাপ সোফায় বসে রইল। কিছুক্ষণ পর সীমা সেজেগুজে এসে বলল, চলো। স্বর্ণ বিনা বাক্যে সীমাকে অনুসরণ করলো। পার্লার থেকে বেরিয়ে স্বর্ণকে বাসায় যেতে বলে সীমা চলে গেল ছেলের স্কুলের দিকে। বেলা প্রায় 1টা বাজায়। স্বর্ণ আর ক্লিনিকে গেল না, ভাবলো কাল গিয়ে গর্ভপাত করবে। এখন বাসায় গিয়ে রান্না করাই শ্রেয়, তা না হলে ভাবে তুলকালাম করে ফেলবে। বাসায় ফিরে রান্নাঘরের দরজায় গিয়ে দেখল নিহারিকা খানম রান্না করছেন। মাকে দেখে সামনে যাবে কিনা তাই ভাবছে স্বর্ণ, দেখে যদি রেগে যায়। স্বর্ণ এসব ভাবতে ভাবতেই নিহারিকা খানম শান্ত কণ্ঠে বললেন, ভাতের মারটা ফেলে দে। স্বর্ণ মায়ের আদেশ পেয়ে তাড়াতাড়ি চলে এলো মার ফেলতে। উত্তেজনায় গরম পাতিলে ছ্যাঁকা লাগছে হাতে, তবুও সেদিকে ভ্রুক্ষেপও করল না। নিহারিকা খানম আলু ভর্তা স্বর্ণের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখ লবণ হয়েছে কিনা। স্বর্ণ অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। সব জানার পর মা যে কথা বলবে এটা বিশ্বাসই করতে পারছে না স্বর্ণ। কোনো মতে ভর্তায় লবণ চেখে নিয়ে মাথা নাড়ল। নিহারিকা খানম এবার ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, কি সিদ্ধান্ত নিলি? কি করবি বাচ্চাটা? অ্যাবর্শন করব। নিহারিকা খানম হঠাৎই চর মারলেন স্বর্ণের গালে। স্বর্ণ গালে হাত দিয়ে কান্না চোখে মায়ের দিকে তাকালো। নিহারিকা খানম আগুন কণ্ঠে মেয়েকে বললেন, নষ্টামি করার সময় মনে পড়েনি? এখন কেন এই নিষ্পাপ বাচ্চাটাকে মারবি? তোদের অপরাধের ফল ও কেন ভুগবে? ওর কি দোষ? দোষ তোর আর ওই ছেলের ফোন নাম্বার দে, কথা বলবো আমি। স্বর্ণ ফুফিয়ে কেঁদে উঠল, ভাঙা ভাঙা স্বরে বলল, মা ও আমাকে ছেড়ে চলে গেছে। ও এই বাচ্চাকে অস্বীকার করছে, আমাদের নিতে চাচ্ছে না। ওর বাসা চিনিস? ওর বাবা মায়ের সাথে কথা বলবো। এভাবে একটা মেয়ের সর্বনাশ করে দায়িত্ব এড়াবে পারবে না। না মা, আমি জোর করে ওর জীবনে থাকতে চাই না। নিহারিকা খানম কঠিন চোখে চেয়ে বললেন, তাহলে কি চাস? বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবো। লজ্জা লাগে না তোর? মা নামের কলঙ্ক তুই যদি বাচ্চাটা মেরে ফেলিস তাহলে আল্লাহ যেন কখনো তোকে সন্তানের মুখ না দেখায়। স্বর্ণ আত্মনাদ করে উঠে বলল, মা। নিহারিকা খানম নিজের রাগকে শান্ত করতে কিছুক্ষণ চুপ থেকে বললেন, স্কলারশিপের আবেদন কর, চলে যা দেশ ছেড়ে, নিজের মতো বাস, বাচ্চাটাকেও বাঁচা। ও কোনো দোষ করেনি স্বর্ণ, দোষ করেছিস তুই আর তোর প্রেমিক। এবার একটু নিজেকে শুধরে নে। কিন্তু মা, তোর ভাই যে ছেলেটার সাথে তোর বিয়ে দিতে চাচ্ছে, ওই ছেলেটা ভালো না। আমি মা হয়ে তোরা সর্বনাশ দেখতে পারবো না। তুই চলে যা স্বর্ণ, কিন্তু মনে রাখিস আমি তোকে কখনো মাফ করব না। কথাগুলো বলেই রান্নাঘর ছেড়ে চলে গেলেন নিহারিকা খানম। স্বর্ণ নিজের চোখের পানি মুছে বাকি রান্নাটুকু শেষ করলো। এর মধ্যেই সীমা ছেলেকে নিয়ে চলে এলো। আজ ভাইও তাড়াতাড়ি আসবে তার বন্ধুকে নিয়ে। সীমা বাসায় এসে বলল, খেয়ে তৈরি হতে শুরু করে দাও, ওরা একটু পরে আসবে। আচ্ছা ভাবি। স্বর্ণ কোনো রকম খেয়ে ঘরে চলে গেল। একটু পর নিহারিকা খানম এসে ঘরের দরজাটা আটকে দিয়ে ওর সামনাসামনি এসে বলল, তুই ছেলের কাছে সময় চাইবি বিয়ের জন্য। পিড়াপিড়ি করলে এঙ্গেজমেন্ট করে রাখ, কিন্তু বিয়ে করিস না। স্বর্ণ মায়ের কথায় প্রাণ ফিরে পেল। মা যে এভাবে সাপোর্ট করবে ভাবতে পারেনি। মায়ের মুখের দিকে তাকাতেই বুক ফেটে যাচ্ছে স্বর্ণের। কি করে মাকে এত বড় কষ্ট দিল সে? কেন দিল? কেন প্রতারকটাকে ভালোবাসলো? স্বর্ণের কান্না চলে এলো।
নিহারিকা খানম ওকে শাড়ি পরাতে পরাতে বললেন, কাঁদিস না, শক্ত হ, আরো অনেক বিপদ আসবে, সেগুলো মোকাবেলা করার মতো মানসিকভাবে শক্ত হতে হবে। তিনি থেমে আবার বললেন, আমি আমার ভাগের জমিটুকু বেচে দিয়েছিলাম তোর বিয়েতে খরচ করব বলে, কিন্তু এখন এই টাকাটা তোর বিদেশ যাওয়ার জন্য দিব। কিন্তু মা, তুমি? আমার চিন্তা করার দরকার নেই। আমার চিন্তা করলে তুই কাজটা করতে না। শাড়ি পরানো শেষে নিহারিকা খানম চলে গেলেন। স্বর্ণের বুক ভেঙে যাচ্ছে। মায়েরা এত মায়াবতী হয় কেন? কই, তার পেটেও তো একটা সন্তান বড় হচ্ছে, ওর জন্য তো মায়া হচ্ছে না স্বর্ণের। তাহলে কি সে স্বার্থপর মা? না, মায়েরা কখনো স্বার্থপর হয় না। স্বর্ণ নিজের পেটে হাত রাখল। এখানে সুন্দর তুলার মতো একটা নিষ্পাপ বাবু বড় হচ্ছে, যে তাকে মামা বলে ডাকবে। হঠাৎই গভীর মমতা অনুভব করল স্বর্ণ। মনে হলো এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। পেটে হাত রেখে মনে মনে বলল, মাকে মাফ করে দিস বাবু, তোকে আমি বাঁচাতে চাইনি, কিন্তু হঠাৎই মনে হলো তুই না হলে আমি শূন্য হয়ে যাব। তোকে ঘিরে আমার সুখ, আমি তোকে বাঁচাবো ময়না। স্বর্ণ চোখের পানি মুছে হালকা সাজগোজ করল। একটু পর সীমা আসলো। ওকে দেখে হালকা হেসে বলল, বাহ, তোমাকে তো সুন্দর লাগছে ভীষণ। আজ পছন্দ করেই ফেলবে সুমন ভাই। চলো, ওরা চলে এসেছে। স্বর্ণ মাথা নেড়ে সীমার সাথে চলল। ড্রয়িং রুমে স্বর্ণের ভাইয়ের সাথে একটা ছেলে বসে কথা বলছে। এইটাই সুমন। এর আগে একবার দেখেছিল স্বর্ণ, লোকটার আগের বিয়েতে। সীমা সামনাসামনি ওকে বসালো। সুমন চওড়া হেসে সালাম দিল। স্বর্ণ নিচু স্বরে সালামের জবাব দিল। এরপর কিছুক্ষণ কথাবার্তা চলল। সুমন এক পর্যায়ে স্বর্ণের ভাইকে বলল, আশরাফ, তোর বোনের সাথে আলাদা একটু কথা বলবো। হ্যাঁ, সেটা বলার কি আছে, যা বল। আশরাফ বোনের দিকে ইশারা করল। স্বর্ণ সুমনকে সাথে করে ছাদে উঠল। সুমন ওর দিকে চেয়ে চওড়া হেসে বলল, তুমি আগের থেকে আরো সুন্দর হয়ে গেছো। সেবার আমার বিয়েতে অত সুন্দর লাগেনি। স্বর্ণর মোটেও ভালো লাগছে না লোকটাকে, কিন্তু কিছু বলতেও পারছে না। সুমন আবারও বলল, আগে প্রেম করেছ? স্বর্ণ ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল। সুমন আবারও জিজ্ঞেস করল, কয়টা? একটা মাত্র? আমার বিয়ের আগে অনেকগুলো প্রেম করেছি। বিয়ের পরও তো জানো কি হয়েছে, এক কলিগের মেয়েকে পছন্দ হয়ে গিয়েছিল। তারপর ওর কথা বলতে বলতে স্বর্ণের দিকে চোখ পড়তেই সুমনের হুঁশ আসলো। বুঝতে পারল আসলে কথাটা বলা উচিত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হালকা কেশে আবার বলল, এখন বলো, বিয়ে কবে করতে চাও? আমার সময় প্রয়োজন। কেন? আমি এমবিএর পর বিয়েটা করতে চাই। বিয়ের পরও তো এমবিএ করা যাবে, কিন্তু আমি বিয়ের আগে করতে চাই। বিয়ের পর শুধু সংসার করব। সুমন স্বর্ণের কথা হেসে বলল, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এমবিএর পরেই বিয়ে করব আমরা। কিন্তু এঙ্গেজমেন্ট তো করে রাখতেই পারি, তাই না? নাকি এটাও এমবিএর পর? বলে খিলখিলে বিদঘুটে হাসলো সুমন। এঙ্গেজমেন্ট করে রাখা যায়। স্বর্ণ থমথমে গলায় বলল, আচ্ছা বেশ, সামনের সপ্তাহে আমার পরিবার সহ এসে এঙ্গেজমেন্ট করে যাব। আজকে তবে আসি। টেক কেয়ার ডার্লিং। এটা বলেই সুমন হাসতে হাসতে চলে গেল নিচে। স্বর্ণ রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখল। সুমন যাওয়ার পর স্বর্ণ ছাদ থেকে নামলো। ও নামতেই সীমা বলল, কি গো, সুমন ভাই তো তোমাকে দেখে খুব পছন্দ করেছে। বলেছে আগামী সপ্তাহে এসে এঙ্গেজমেন্ট করে যাবে। স্বর্ণ দায়সারা কণ্ঠে বলল, ও আচ্ছা, হ্যাঁ, আর এই 5,000 টাকা তোমাকে দিয়েছিল, আমার কাছে রাখছি। আয়োজন করতেও তো টাকা লাগে নাকি? স্বর্ণ মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল। মনটা বিষিয়ে আছে। শাড়ি গহনা চেঞ্জ করে মেকআপ ধুয়ে চুলগুলো হাত খোপা করে ফোনটা হাতে নিল জেরিনকে কল করার উদ্দেশ্যে। কল কেটে যাওয়ার পূর্বেই জেরিন রিসিভ করলো। স্বর্ণই প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছিস? এই তো ভালো, তুই? ভালো। আচ্ছা শোন, স্কলারশিপের জন্য আবেদনের ডেট কি শেষ? না, কাল লাস্ট ডেট।
কেন বলতো? আমি আবেদন করব। উচ্ছ্বাস ভাইয়া জানে? ওকে জানতে হবে কেন? ওর সাথে আমার আর কোনো লেনা দেনা নেই। মৃদু উষ্ণ কণ্ঠে বলল স্বর্ণ। মানে কি হয়েছে? ব্রেকআপ। আরে এমন তো কতই হয়, দেখিস ঠিক হয়ে যাবে আবার। না, আর কিছু ঠিক হওয়ার নেই। এসব বিষয়ে আর প্রশ্ন করিস না। এখন বল, কাল ভার্সিটিতে আসবি? হ্যাঁ, আসব। আচ্ছা, দেখা করিস। আচ্ছা। স্বর্ণ ফোন রেখে দরজা বন্ধ করে ভার্সিটির কাগজপত্র, সার্টিফিকেট সব কিছু একত্রে করলো। কাল প্রয়োজন হবে। সব কিছু এমনভাবে করতে হবে যেন যাওয়ার আগের দিনও কেউ জানতে না পারে। স্বর্ণ মাগরিবের নামাজ পড়ে উঠতেই সীমা এসে বলল, সুমন ভাই তোমাকে ফোন দিচ্ছে। রিসিভ করছো না কেন? সাইলেন্ট ছিল ভাবি। ফোন রিসিভ করো তাড়াতাড়ি। সীমা কঠিন স্বরে বলে চলে গেল। স্বর্ণ অনিচ্ছায় টেবিলের ওপর থেকে ফোনটা তুলে দেখল। আননোন নাম্বার থেকে 5 বার মিসড কল এসেছে এবং ইতিমধ্যে আবারও এসেছে। স্বর্ণ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সুমন বলল, ফোন রিসিভ করছিলে না কেন? সরি, সাইলেন্ট ছিল আর নামাজ পড়ছিলাম। ফোন আর সাইলেন্ট রেখো না ডার্লিং, কারণ এখন থেকে আমি তোমাকে যখনই মিস করব তখনই কল করব। আচ্ছা। স্বর্ণ নিরস কণ্ঠে জবাব দিল। কাল দেখা করবে? না, কাল তো ব্যস্ত আছি। ক্লাস আছে ভার্সিটিতে আর দুপুরে টিউশনি আছে। টিউশনিগুলো ছেড়ে দাও। কেন এত কষ্ট করতে হবে? আমি তো আছি। স্বর্ণ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, যার থাকার কথা সেই রইল না, বাকি সবাইকে দিয়ে কি করব আমি? কাউকে লাগবে না আমার। এখন থেকে নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। কথাগুলো মনে মনে বলল, মুখে বলল, না, মাসের মাঝখানে তো এখন ছাড়া যাবে না। গার্ডিয়ানরা ছাড়তে দিবে না। মাস শেষে ছেড়ে দেব। সুমন কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত ব্যস্ত থাকলে তোমার সাথে সময় কাটাবো কখন? ব্যস্ততা কি আমার নেই? আমিও তো ব্যস্ততা ফেলে তোমার সাথে দেখা করতে চাইছি। তুমি কেন পারবে না? সরি, কি আর করার, চাপ যাচ্ছে ভীষণ। বিয়ের পর আপনাকে সময় দেব। বিয়ের পর দিয়ে কি হবে? বিয়ের আগেই দিতে হবে। তোমাদের মেয়েদের যত সব বাহানা। কাল সন্ধ্যায় দেখা করবে? সন্ধ্যায় তো বের হতে পারবো না। আপনি চাইলে বাসায় আসতে পারেন। উফ, তুমি এত ব্যাকডেটেড কেন? বাসায় এত মানুষের সামনে আমরা কিভাবে সময় কাটাবো? আমি কিছু জানি না। তুমি কাল সন্ধ্যায় দেখা করবেই আমার সাথে। কিন্তু ভাইয়া? স্বর্ণের কথা থামিয়ে সুমন বলল, আশরাফ কিছু বলবে না, আমি ওর সাথে কথা বলে নিব। ওকে, বাই। স্বর্ণের আর কোনো কথা না শুনে ফোন রেখে দিল সুমন। স্বর্ণ ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে চোখ বুজে রইল বালিশে। হঠাৎই কারো হাতের স্পর্শ পাওয়ায় চোখ খুলল স্বর্ণ। নিহারিকা খানম মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, স্কলারশিপের আবেদন করবি কবে? লাস্ট ডেট কাল। কালই করব। কাগজপত্র সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিক করে রেখেছি। আচ্ছা, খুব সাবধানে। স্বর্ণ মাথা দোলালো। মাকে পেয়ে চোখের পানিগুলো বাদ মানছে না। টইটুম্বুর করছে অক্ষি কোটরে। যে কোনো সময়ে ঢল নামবে। নিহারিকা খানম উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে তোর? মা, এত কষ্ট হচ্ছে কেন আমার? নিহারিকা খানম মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, ধৈর্য ধর মা। এখন তোর যেটা দরকার সেটা হলো প্রচুর ধৈর্য। দাঁতে দাঁত কামড়ে থাক। সময় তোরও ফিরবে, বিশ্বাস রাখ। স্বর্ণ চোখের পানি মুছে দৃঢ় কণ্ঠে বলল, মা, তোমার মেয়ে পারবেই। আমি জানি। নিহারিকা খানম মেয়ের সাথে কিছুক্ষণ থেকে চলে গেলেন। মা যাওয়ার পর স্বর্ণ রান্নাঘরে গেল রাতের খাবারের আয়োজন করতে। আজ ভাইয়া, ভাবি আর আজমান বাসায় খাবে না। ওদের দাওয়াত আছে কলিগের বিয়েতে, তাই শুধু মায়ের জন্য আর নিজের জন্য রাখবে। স্বর্ণ অল্প করে খিচুড়ি বসালো, মরিচ আর শুটকি ভর্তা আর সাথে বড়য়ের আচার। রান্না শেষ করে মায়ের রুমে গেল। এশা নামাজ পড়ছে নিহারিকা খানম। নামাজ পড়তে দেখে স্বর্ণ আর ডাকল না। ডাইনিংয়ে খাবার সাজিয়ে আরেকটু পর গিয়ে মাকে ডেকে বলল, মা,
খাবে এসো। কি করেছিস আজ? খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তাই খিচুড়ি, মরিচ, শুটকি ভর্তা আর আচার। নিহারিকা খানম হালকা হেসে বললেন, চল খেতে খেতে কোনো মুভি দেখি। অনেক দিন হয় কোনো মুভি দেখি না, আসো। স্বর্ণ আর নিহারিকা খানম খেতে খেতে টিভিতে শাহরুখ খানের দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখতে লাগলো। খাওয়া শেষে সব কিছু গুছিয়ে আসতেই সীমা ফোন দিয়ে বলল, ওরা আজ আসবে না, কাল সকালে আসবে। সীমার সাথে কথা বলে স্বর্ণ মায়ের ঘরে চলে গেল। আজ মায়ের সাথে ঘুমাবে। নিহারিকা বেগম বিছানা তৈরি করছিলেন ঘুমানোর জন্য। স্বর্ণকে দেখে বললেন, তুই জেগে থাকিস না, ঘুমিয়ে যা, ওরা আসলে আমি খুলব। ওরা আজ আসবে না মা? ফোন করেছিল? হ্যাঁ, ভাবি ফোন করে বলেছিল। আচ্ছা তাহলে যা, শুয়ে পড়। মা, আমি আজ তোমার কাছে ঘুমাই। নিহারিকা খানম মেয়ের দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, চলে আয়। স্বর্ণ খুশি মনে মায়ের সাথে শুয়ে পড়ল। মাকে জড়িয়ে ধরে রাখল। নিহারিকা খানম দোয়া দরুদ পড়ে মাথায় ফু দিয়ে মাথায় হাত বোলাতে লাগলেন। স্বর্ণ মায়ের স্নেহের পরশে সহজেই ঘুমিয়ে পড়ল। নিহারিকা খানম মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি মাফ করে দাও, ওর সহায় হও, ওকে ধৈর্য দাও, অনেক ধৈর্য দাও, ও যেন ভেঙে না পড়ে। নিহারিকা খানম স্বর্ণের মাথায় চুমু দিয়ে জড়িয়ে ধরে রাখলেন। সকালে মা মেয়ে মিলে নাস্তা বানিয়ে একসাথে নাস্তা করল। নাস্তা শেষে নিহারিকা খানম বললেন, তুই গিয়ে স্কলারশিপের আবেদনটা সেরে আয়, আমি এদিকটা সামলে নিচ্ছি। আচ্ছা মা। স্বর্ণ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতেই খেয়াল করলো অদূরেই উচ্ছ্বাস আর ওর বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছে। স্বর্ণ নিজেকে সামলে নিল। ইচ্ছার বিরুদ্ধে নিয়ন্ত্রণ করলো নিজেকে, সেদিকে আর তাকালো না। জেরিনের সাথে দেখা করে আবেদনের কাজ সম্পন্ন করলো। তারপর ভার্সিটি থেকে বের হওয়ার সময় আবারও উচ্ছ্বাসকে দেখল, এখন একটা মেয়ের সাথে। এই মেয়েটা বেশ জুনিয়র, এবার অনার্স ফার্স্ট ইয়ারে। স্বর্ণ চেনে, উচ্ছ্বাসের নাকি পরিচিত। আজ সেই মেয়ের সাথে ওকে দেখে স্বর্ণের ভেতরটা কেমন জ্বলছে। ঘৃণার দৃষ্টিতে চোখ জোড়া ফিরিয়ে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে টিউশনিতে গেল। সুমন ফোন করেছে দুবার, ইচ্ছে করে রিসিভ করেনি স্বর্ণ। সুমন এবার টেক্সট করলো, পিক আপ দ্য ফোন। স্বর্ণ দেখেও ফেলে রাখলো, ভালো লাগছে না কিছু। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, সব মোহ। মোহ কেটে গেলে সব শেষ। টিউশনি থেকে ফিরে গোসল করে খেয়ে বিশ্রাম নিচ্ছিল স্বর্ণ। প্রয়োজনীয় একটা কাজে ফেসবুকে এসেছে, কিন্তু নিউজ ফিডে চোখ পড়তে দেখল কিছুক্ষণ আগে উচ্ছ্বাস আর ওই মেয়েটা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে। স্বর্ণ বড় একটা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে ব্লক করে দিল দুজনকেই। এরপর ফোনটা রেখে বিছানায় হেলান দিয়ে শুয়েছিল। কখন যে ঘুমিয়ে পড়েছে বলতেও পারবে না। মাগরিবের আজানের শব্দে ঘুম ভেঙেছে স্বর্ণর। অজু করে নামাজ পড়ে রান্নাঘরে গেল নাস্তা বানাতে। কিছুক্ষণ পর চা জাল দিতে দিতে ড্রয়িং রুমে সুমনের গলার আওয়াজ পেল। সীমা সুমনকে বসতে বলে রান্নাঘরে আসলো। স্বর্ণকে ডেকে বলল, সুমন ভাই এসেছে। তুমি নাকি ওনার কল ধরনি? সাইলেন্ট ছিল ভাবি, স্বর্ণ দায়সারা কণ্ঠে জবাব দিল। আর সাইলেন্ট রেখো না, কথা বলো ওনার সাথে, যাও। ড্রয়িং রুমে বসে আছে, আমি চা নাস্তা নিয়ে আসছি। স্বর্ণ বিনা বাক্যে ড্রয়িং রুমে এলো। ওকে দেখেই সুমন বলল, কল ধরনি কেন, ইগনোর করছো? তেমন কিছু না, আসলে সাইলেন্ট ছিল, ফোন চেক করিনি। আচ্ছা রেডি হও, বের হব আমরা। আমার শরীর খারাপ লাগছে, আজকে না। আমি বাহানা শুনবো না স্বর্ণ, তুমি যাবে আমার সাথে, ব্যাস। না হলে আমি আশরাফকে ফোন দিচ্ছি। স্বর্ণ ম্লান মুখে বলল, আচ্ছা বসুন, রেডি হয়ে আসছে। স্বর্ণ ভেতরে গিয়ে কালো রঙের একটা 3 পিস পরে হালকা সেজে গুজে এলো। সুমন ওকে দেখে বিরক্ত হয়ে বলল, 3 পিস কেন পরেছ, শাড়ি পরতে পারোনি?
শাড়ি পরতে মন চাচ্ছে না এখন। তুমি এমন করো কেন বলো তো? আমি যা বলবো সবসময় তার বিপরীতে করো। স্বর্ণ কথা ঘুরিয়ে বলল, যাবেন না? সুমন বিরক্তি নিয়ে বলল, চলো। বেরিয়ে রিক্সা নিল সুমন। পাশাপাশি বসেও কিছুটা দূরত্ব রেখেছে স্বর্ণ, কিন্তু সুমন বারবারই কাছে আসার চেষ্টা করছে। এক পর্যায়ে স্বর্ণ বলল, সরে বসুন, আমার খারাপ লাগছে। হ্যাঁ, আমি বসলেই খারাপ লাগবে, বয়ফ্রেন্ড বসলে লাগবে না। বয়ফ্রেন্ডের সাথে তো কত কিছু করেছ, আমার সাথে করতে দোষ কি? আমি তো তোমার ফিয়ন্সে, হাজব্যান্ড নন তো। সরে বসুন, তা না হলে নেমে যাব। স্বর্ণ কঠোর স্বরে বলল। তাতে কাজও হলো, সুমন সরে বসেছে। সারা রাস্তা আর কোনো কথা হয়নি, যে যার মতো ছিল। সুমন ওকে নিয়ে একটা 5 স্টার হোটেলে এলো। কর্নারে একটা টেবিলে গিয়ে বসলো ওরা। যদিও স্বর্ণের ইচ্ছে ছিল না কোনায় বসার, তবুও কিছু বলল না। সুমনকে অনুসরণ করে কোনার টেবিলেই বসলো। প্রথমেই সুমন বলল, কি খাবে বলো, অর্ডার দিই। আপনি দিন, আমার ইচ্ছে করছে না কিছু খেতে। সুমন এবারও বিরক্ত হলো। নিজে গিয়ে চাইনিজ অর্ডার দিয়ে এলো। ফিরে এসে সুমন বলল, শোনো, কয়দিন পর আমাদের অফিসিয়াল একটা ট্যুর আছে, তোমাকে নিয়ে যাব ভাবছি। না, আমি কোথাও যাব না। ভয় পাচ্ছ কেন? তোমার ভাইয়া ভাবিও থাকবে, আর তোমার ভাই নিজেই বলেছে নিয়ে যেতে। তোমার সমস্যা কোথায়? আমার ইচ্ছে নেই যাওয়ার, আপনি গিয়ে ঘুরে আসুন। সুমন খেপে গিয়ে বলল, তুমি এমন কেন? আমার কোনো গার্লফ্রেন্ডকে এতবার বলা লাগতো না, যখন বলতাম চলে আসতো। আর তুমি? আমি আপনার গার্লফ্রেন্ড নই। নও তো কি হয়েছে, কয়েকদিন পর তো বিয়ে করবই আমরা। যেদিন বিয়ে হবে সেদিন আমার আপত্তি থাকবে না, যেখানে যেতে বলবেন যাব, কিন্তু এর আগে জোর করবেন না। জোরাজোরি ভালো লাগে না। আমি তোমার এত কথা শুনবো না, তুমি যাবে মানে যাবেই, এ নিয়ে আর কথা বলবে না। স্বর্ণ কিছু বলল না, আর নীরব হয়ে রইল। তবে মেনে নিল না, সে যাবে না কিছুতেই, কিন্তু সেটা আর প্রকাশ করল না। খাবার আসার পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল ওরা। সুমন ওকে নিয়ে একটা শপিং মলে গেল। প্রথমে শাড়ির কর্নারে ঢুকলো। সুমন জামদানি শাড়ি দেখানোর জন্য বলল। বিভিন্ন ডিজাইনের জামদানি শাড়ি রাখা হলো ওদের সামনে। সুমন বলল, পছন্দ করো, যে কয়টা পছন্দ হবে সব কিনে দেব। স্বর্ণ কিছুক্ষণ শাড়িতে চোখ বুলিয়ে বলল, কালো জামদানিটা সুন্দর। কি, কালো জামদানি তোমার ভালো লেগেছে? আমার তো খ্যাত লাগছে, তোমাকে হলুদ জামদানিতে মানাবে। বলেই সুমন হলুদ একটা জামদানি দিল স্বর্ণকে। বলল, পরে এসো তো। পড়তে ইচ্ছে করছে না, এত কথা শুনছি না, যা বলেছি করো। সুমন কঠোর গলায় বলল। স্বর্ণ আর কথা বাড়ালো না, শাড়ি নিয়ে চলে গেল চেঞ্জ করতে, কিন্তু রংটা একদমই ভালো লাগছে না ওর। হলুদ শাড়ি পরে বেরিয়ে আসতেই সুমন বলল, ভালো লাগছে না তেমন, এখন যাও খয়েরি রঙেরটা পরে এসো। স্বর্ণ আবার গেল চেঞ্জ করতে। এভাবে 5টা শাড়ি বদলালো ওকে দিয়ে। শেষ পর্যন্ত নীল রঙের একটা শাড়ি পছন্দ হয়েছে এবং সেটাই কিনল সুমন। স্বর্ণের কোনো মতামতই নিল না, আর স্বর্ণের পছন্দ করা কালো রঙেরটা নিল ওর ভাবির জন্য। শপিং মল থেকে বেরিয়ে সুমন বলল, এবার বাসায় চলো। মাঝে মধ্যে এভাবে বের হব আমরা, আর নিজেকে তৈরি করা আমার জন্য। এভাবে ব্যাকডেটেড হয়ে থাকলে হবে না। অন্যান্য মেয়েরা কত মডার্ন, আর তুমি এত পরেও গেয়েই রয়ে গেছ। আমার মনে হয় এই কারণেই তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে গেছে। সুমনের বলা কথায় কোনো জবাব দিল না স্বর্ণ। প্রচণ্ড কষ্ট হয়েছে ওর। হয়তো সুমন ঠিক বলেছে, ও গেও বলে উচ্ছ্বাস ওকে ছেড়েছে। বাসায় আসার পর সীমাকে 2টো শাড়ির প্যাকেট দিয়ে বলল, তোমার জন্য 2টো শাড়ি কিনে দিয়েছে সুমন। সীমা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? হ্যাঁ। সীমা শাড়িগুলো খুলে দেখা শুরু করলো, আর স্বর্ণ নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে 3 পিস খুলে ঘরের পোশাক পরল। তখনই সীমা এসে বলল, তোমাকে কিছু কিনে দেয়নি? আমাকে তো দিবেই বিয়ের পর, এগুলো তোমার জন্য দিয়েছে। সীমা আহ্লাদি কণ্ঠে বলল।
সুমন ভাই কত ভালো দেখেছ? স্বর্ণ কিছু বলল না, কিছুটা তাচ্ছিল্যের হাসি দেখা গেল মুখে। অতঃপর সীমা আবার বলল, আচ্ছা শোনো, তরকারিগুলো গরম করে রাখো আর আজমানের জন্য দুধ জাল দিয়ে ঘরে দিয়ে যেও। স্বর্ণ মাথা নাড়ল। সীমা খুশিতে গদগদ হয়ে নিজের ঘরে চলে গেল শাড়িগুলো ট্রায়াল দিতে। বাসার সবাই ঘুমিয়ে যাবার পর স্বর্ণ নিজের আলমারি খুলে উচ্ছ্বাসের দেওয়া যত গিফট আছে সব নিয়ে ছাদে গেল। তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল। আর যতক্ষণ পর্যন্ত না সমস্তটা পুড়েছে ততক্ষণ চেয়েছিল মনের আগুন যে আরও কতটা তীব্র সেটা নিজে ছাড়াও কেউ অনুভব করতে পারে না। আজ যখন সুমন কথা শোনাচ্ছিল তখন স্বর্ণের মন চাচ্ছিল মরে যেতে। কেন জীবনটা এত কলুষিত হয়ে গেল? পদে পদে কষ্টে জর্জরিত হতে হচ্ছে। পোড়া শেষে ছাদ থেকে নেমে যাওয়ার সময় স্বর্ণ মায়ের দেখা পেল। নিহারিকা খানম বললেন, যাস না, কফি এনেছি, আয় কফি খাই। স্বর্ণ গেল না, মায়ের সাথে বসল। নিহারিকা খানম কফিটা বাড়িয়ে বলল, দেখ কেমন হয়েছে। তুমি বানালে ভালোই হয় মা, তোমার সব কিছুই বেস্ট। নিহারিকা খানম হাসলেন, কফিতে চুমুক দিয়ে বললেন, ভালো করেছিস। বেঈমানদের স্মৃতি রাখতে নেই। মা, সুমন আমাকে নিয়ে অফিসিয়াল ট্যুর দিতে চাচ্ছে। ভাইয়াও রাজি হয়েছে। সমস্যা নেই, যেদিন বলবে তার আগের দিন তুই তোর খালার বাসায় চলে যাবি। আমাকে বললে বলবো ভার্সিটি থেকে ট্যুরে গেছে। স্বর্ণ মায়ের কথা শুনে পুলক অনুভব করল। আনন্দিত কণ্ঠে বলল, মা, তুমি আমাকে সবসময় এত বোঝো কেন? তোমার মতো কেউ বোঝে না, কারণ আমি তোর মা। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন তিনি। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ঘরে এসে স্বর্ণ ঘুমালো না। প্রজেক্টের পেপারগুলো নিয়ে বসল। প্রফেসর কিবরিয়া তাকে এগুলো দেখতে দিয়েছে। ডিপার্টমেন্টে ভালো সিজিপিএধারীদের মধ্যে স্বর্ণ দ্বিতীয় আর প্রথম হলো আরব। প্রফেসর ওদের দুজনকে স্নেহ করেন খুব। তিনি বলেছেন যার আইডিয়া ভালো হবে তার জন্য তিনি সুপারিশ করবেন। আরবের পরিকল্পনা দক্ষতা খুবই উন্নত, তাই ভয় ভয় লাগছে স্বর্ণের। যদি আরবের কাজ পছন্দ হয়ে যায় প্রফেসরের, তাহলে তো তিনি ওর জন্য সুপারিশ করবেন আর ওর স্কলারশিপটা হয়ে যাবে। কিন্তু এই স্কলারশিপটা তো স্বর্ণের খুব দরকার। যদি আগের মতো অবস্থা থাকতো, উচ্ছ্বাস বাচ্চাটা মেনে নিত, ওদের বিয়ে হতো, তাহলে হয়তো স্বর্ণ প্রজেক্ট নিয়ে এত সিরিয়াস থাকতো না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। সোয়া 4টায় বিছানায় শুয়ে পড়ল স্বর্ণ। ঘুম আর মানছে না, এবার একটু ঘুমাতে হবেই। তারপর আবার সকালে উঠে নাস্তা বানিয়ে ভার্সিটিতে যেতে হবে। অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভেঙে গেল স্বর্ণের। 1 ঘন্টাও ঠিকমতো ঘুম হয়নি, মাথা ধরে আছে ভীষণ। তবুও উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে রান্না করে গেল নাস্তা বানাতে। ঘুমে চোখ ঢুলছে, তবুও রুটি বানাচ্ছে। পেছন থেকে নিহারিকা খানম ওর কাঁধে হাত রাখতে স্বর্ণ ঘুরে তাকালো। মেয়ের চোখের দিকে তাকিয়ে তিনি বুঝলেন সব কিছু। হাত থেকে আটার কাই নিয়ে বললেন, যা ঘরে গিয়ে ঘুমা, আমি ডাক দিলে উঠবি। এর আগে যেন উঠতে না দেখি। মা, আমি পারবো। তোরা আমি যা বলছি কর, বেশি কথা বলবি না। স্বর্ণ মায়ের কথা মেনে নিল চুপচাপ। না মেনে উপায় নেই, শরীর চলছে না। ঘরে এসে বিছানায় শুয়ে আবারও ঘুমে তলিয়ে গেল স্বর্ণ। 8টায় নিহারিকা খানম স্বর্ণকে ডেকে দিলেন। ঘুম থেকে উঠে এখন একটু ভালো লাগছে। গোসল করে খেয়ে বেরিয়ে যাওয়ার সময় সীমা ওকে ডেকে বলল, কাল রাতে ট্যুরে যাব আমরা। তুমি, সুমন ভাই, আমি, তোমার ভাই আর আজমান। মাকেও নিয়ে যাও। উনি তো বুড়ো মানুষ, ওনার এত শখ আছে নাকি? স্বর্ণ কিছু বলতে নিবে তার আগেই নিহারিকা খানম পেছন থেকে চোখে ইশারা করলেন চুপ থাকতে। মায়ের আদেশ মান্য করে স্বর্ণ চুপ করে বেরিয়ে গেল। আজ দুটো কথা শোনাতে মন চাচ্ছিল খুব। সংসারে সেও টাকা দেয়, তবুও এভাবে দাসের মতো ব্যবহার কেন মায়ের সাথে? তারা বোঝে না কেন বুড়ো মানুষেরও শখ আহ্লাদ আছে। বুড়ো তো শরীরে হয়, মন তো তরুণ সবসময়। ভার্সিটি থেকে বেরিয়ে সুমনকে দেখে অবাক স্বর্ণ।
এই লোক এখানে কি করে? এখন আবার সময় কাটাতে হবে নাকি ওর সাথে? স্বর্ণ চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে? শপিং করব, চলো। কালকে তো ট্যুরে যাচ্ছি আমরা, শপিং না করলে চলে? আর তুমি যা ব্যাকডেটেড জামা কাপড় পরো, তোমাকে নিয়ে কলিগদের সামনে যেতেই লজ্জা লাগবে আমার। তাই চলো, আজকে তোমাকে কিছু ড্রেস কিনে দিই। কিন্তু আমার তো টিউশনি আছে। ছুটি নিয়ে নাও 4 দিনের। আজকে তো শপিংয়ে যাবে, আর 3 দিন ট্যুরের জন্য। এতদিন ছুটি নেওয়া যায় না টিউশনি থেকে, তাহলে বাদ দিয়ে দাও। বাদ দেওয়া যাবে না এখন। সুমন এবার খেপে গিয়ে বলল, তোমার কাছে আমার চেয়ে টিউশনির গুরুত্ব বেশি? স্বর্ণ মনে মনে বলল, অনেক বেশি, কিন্তু মুখে কথা ঘুরিয়ে ফেলে বলল, আচ্ছা আমি না করে দিচ্ছি সবাইকে। স্বর্ণ সবাইকে টেক্সট করে জানিয়ে দিল আজকে আসতে পারবে না, কিন্তু 4 দিনের কথা বলেনি, শুধু আজকের কথাই উল্লেখ করেছে। অবশ্য 4 দিন ছুটি এমনিতেও দিবে না সে। এ অবস্থায় এসে করুণার পাত্রী হওয়ার ইচ্ছে নেই তার। সুমন বারবার টিউশনি ছাড়তে বলে, কারণ ও টিউশনি ছাড়লেই তো টাকার জন্য ভাইয়ের কাছে চাইবে, তখন ভাই না দিলে বাধ্য হবে ওর কাছে চাইতে, তখনই এর সুযোগ নেবে লোকটা। তাই যত কষ্টই হোক টিউশনি ছাড়া যাবে না। কিছু ওয়েস্টার্ন শর্ট ড্রেস কিনে দিল সুমনকে। কেনার সময় স্বর্ণ হ্যাঁ বা না কিছুই বলেনি, একদম শোকেসে সাজিয়ে রাখা পুতুলের মতো বসেছিল। শপিং শেষে 5 স্টার হোটেলে খেয়ে স্বর্ণের সাথে বাসায় এলো। সীমা সুমনকে দেখে খুশিতে গদগদ হয়ে বলল, আরে সুমন ভাই, আসেন বসেন, আপনার জন্য নাস্তা নিয়ে আসি। না ভাবি, লাগবে না, আমরা খেয়ে এসেছি বাইরে থেকে। সীমা উজ্জ্বল মুখে বলল, আমি ভাবতেও পারিনি স্বর্ণের এমন রাজকপাল হবে। নিজের প্রশংসা শুনে গর্বে বুক ফুলে উঠল সুমনের। তারপর স্বর্ণকে ঠেস দিয়ে বলল, আপনি বুঝলে কি হবে ভাবি, আপনার ননদ তো বোঝে না। স্বর্ণ সব শুনল, কিন্তু কিছু বলল না। ডাইনিং থেকে 1 গ্লাস পানি খেয়ে নিজের ঘরে চলে গেল। সুমন আর সীমা আরও কিছুক্ষণ গল্পগুজব করল। যাওয়ার সময় নিহারিকা খানমের সাথে দেখা করে গেল। তিনি না পারতে হাসি মুখে কথা বলে বিদায় করলেন। এই ছেলেটাকে দেখতে মন চায় না তার। এই ছেলেটার সাথে মিশে মিশে আশরাফও নষ্ট হয়ে গেছে। বারবার আশরাফকে বলেছিল এসব মানুষের সাথে মিশতে না, কিন্তু মা বাবার কথা তো সন্তান সময় থাকতে শোনে না, সময় যাবার পর আফসোস করে। সুমন যাওয়ার পর সীমা স্বর্ণের রুমে এসে আহ্লাদী কণ্ঠে বলল, কি কিনে দিয়েছে তোমাকে দেখি। স্বর্ণ শপিং ব্যাগগুলো তুলে সীমার হাতে দিল। সীমা প্রবল উৎসাহে দেখা শুরু করলো। দেখতে দেখতে বলল, বাহ, সুমন ভাইয়ের রুচি আছে বলতে হবে, কি সুন্দর ড্রেসগুলো। স্বর্ণ কিছু বলল না। সীমা আবারও বলল, আমার বিয়ের আগে তো আমি এসবই পরতাম, বিয়ের পরও পার্টিতে মাঝে মধ্যে পরি। আচ্ছা, আমার জন্য কিছু কিনেছে? স্বর্ণ বলল, না ভাবি, আজ তো তোমার জন্য কিছু দেয়নি, কিন্তু তোমার পছন্দ হলে এগুলো তুমি নিয়ে নিতে পারো। কি বলো, সুমন ভাই রাগ করবে না? না, উনি আর কি বলবেন, তুমিই তো বলো উনি ভালো মানুষ। হ্যাঁ, আসলেই তো। আচ্ছা, এগুলো আমি নিয়ে নিলাম, তুমি কিছু মনে করো না। আরে না, কি মনে করব, তুমি নিয়ে যাও ভাবি। সীমা খুশিতে গদগদ হয়ে প্যাকেটগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। স্বর্ণ তাচ্ছিল্যের হাসি হাসল। টাকা খরচ করলে সবাই ভালোই হয়, যেই টাকা খরচ বন্ধ হয়ে যাবে তখনই খারাপ হয়ে যাবে। দুনিয়াটাই এমন। ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলো স্বর্ণ। মাথা ব্যথা করছে প্রবল, যন্ত্রণা হচ্ছে ভীষণ। একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল স্বর্ণ। যখন উঠল তখন রাত 9টা। ঘড়িতে চোখ পড়তে চোখ কপালে উঠে গেল। ভাবি কি তুলকালাম করে ফেলেছে কে জানে। আজকে সকালে আর দুপুরে তো মা রান্না করেছে, রাতেরটাও কি মা করেছে। স্বর্ণ হাত মুখ ধুয়ে দ্রুত চলে গেল রান্নাঘরে, কিন্তু রান্নাঘরে গিয়ে সে বিস্মিত। সীমা রান্না করছে, তাও বিরিয়ানি। বিরিয়ানির গন্ধে সারা ঘর সুবাসিত। ওকে দেখে সীমা বলল, ঘুম হলো তোমার? হ্যাঁ ভাবি, দাও আমি করি।
না, তোমার করা লাগবে না। তুমি গিয়ে আসমানের সাথে টিভি দেখো, আমি তোমার জন্য কফি আনি। স্বর্ণ বিস্ময়ের দখল সামলাতে পারছে না। কি বলছে এগুলো ভাবি? সে কফি বানাবে, তাও ওর জন্য? কানে কি ভুল শুনছে? স্বর্ণকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সীমা বলল, আরে বাবা যাও না, আমি কফি নিয়ে আসছি। স্বর্ণ মাথা নেড়ে বিস্মিত নয়নেই বেরিয়ে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমে বসে আসমান কার্টুন দেখছে। স্বর্ণ ওর সাথে বসলো, কিন্তু টিভিতে মন নেই ওর। ঠিক কী কারণে ভাবির এত পরিবর্তন? মস্তিষ্কে একটু চাপ দিতেই স্বর্ণ বুঝলো বিকেলের ড্রেসগুলো দেওয়াতেই এই মহা পরিবর্তন সাধিত হয়েছে। তবে এর স্থায়িত্ব একদিনের বেশি হবে না কোনোভাবেই। স্বর্ণ মায়ের কথা মতো কাউকে কিছু না জানিয়ে খালার বাসায় চলে গেল। আজ খালার বাসায় থাকবে, আর কোনোভাবেই মা ব্যতীত কারো ফোন ধরবে না। বিশেষ করে সুমনের ফোন তো ধরবেই না। অবশ্য আজ সারাদিনে মাত্র একবার ধরেছিল, তাতেই ছাড়া নাম নিচ্ছিল না লোকটা। ট্যুরে গিয়ে কি করবে না করবে তার বৃত্তান্ত দিচ্ছিল। মেজাজ খারাপ হয় স্বর্ণ কিছু না বলে খট করে লাইন কেটে দিয়ে সাইলেন্ট করে রেখেছিল। এই লোকটার সাথে যখনই কথা হয় তখনই মেজাজ খারাপ হয়ে যায়। যদি এর সাথে বিয়ে হয় তাহলে সংসার কতটা দুর্বিষহ হবে সেটা আর ভাবা যাচ্ছে না। স্বর্ণর খালার 2 মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। এখন বাসায় খালা আর খালু ছাড়া কেউ থাকে না। স্বর্ণকে প্রায় যেতে বলে, কিন্তু স্বর্ণই যায় না। আজ দেখেই খুশিতে জড়িয়ে ধরে চুমু খেলেন তিনি। খালু ওর প্রতি বেশ আন্তরিক। স্বর্ণ এসেছে শুনে আপ্যায়নের তোড়জোড় লেগে গেল। খালা ওকে নিজের বড় মেয়ের রুমে থাকতে দিলেন। এই ঘরে এর আগে অনেকবার এসেছে স্বর্ণ। খালাতো বোনদের সাথে সম্পর্ক ভালো, দুজনই ওর বড়। বিয়ে হয়েছে কিছু বছর আগে, এখন দুজনেরই সন্তান আছে। এবার স্বর্ণর পালা ছিল, কিন্তু স্বর্ণ ফ্রেশ হয়ে ফ্যানের নিচে বসতেই খালা হরেক পদের নাস্তা এনে হাজির করলো। স্বর্ণ মৃদু আপত্তি করে বলল, এসবের কি দরকার ছিল বলো তো? চুপ, তোর থেকে শুনতে চেয়েছি, খা তাড়াতাড়ি। আসিসই তো না, যবে থেকে দুটোর বিয়ে হলো তোকেও আর দেখা যায় না। ওরা তো সংসারের জন্য আসতে পারে না। তুই কেন আসিস না? বড় হয়ে গেছি আমরা। আর এত শুকিয়েছিস কেন? স্বর্ণ হেসে বলল, তুমি আর মা একই কথা বলো। তোমাদের কাছে আমি সবসময় শুকিয়েই থাকি। তো বলবো না? তুই ঠিকমতো খাবি না, অনিয়ম করবি তো এমনই হবে। আপা তো ঠিকই বলে। হ্যাঁ জানি তো, তোমরাই ঠিক। আপা কেমন আছে রে? আলহামদুলিল্লাহ, মা ভালো আছে। আলহামদুলিল্লাহ, অনেক দিন দেখি না। আসো, কাল আমার সাথে বেরিয়ে আসবে। হ্যাঁ যাব, কিন্তু তুই কাল কোথাও যাবি না। কমপক্ষে 1 সপ্তাহ থাকতে হবে। আরে না, ইম্পর্টেন্ট ক্লাস প্রজেক্ট আছে, এতদিন পারবো না। ছোটই থাকতি, বড় হলি কেন? সন্তান বড় হলে বাবা মায়ের কাছে থাকে না। নয়নতারা আফসোসের সুরে বললেন। স্বর্ণ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। পরক্ষণে নয়নতারা আবার বললেন, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। স্বর্ণ বিরস মুখে বলল, হ্যাঁ। কি করে ছেলে? একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার। বাহ, বেশ ভালো। ছেলে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। স্বর্ণ না পারতে মিথ্যা বলল। সত্য বললে আরও অনেক প্রশ্ন উঠবে, সেসব বলতে গেলে আর কিছুই বাকি থাকবে না। তার চেয়ে এটাই ভালো। বেশ ভালো। আমিও তোর জন্য একটা ছেলে দেখেছিলাম, খুব ভালো ছেলে, আমার ননাসের ছেলে। দেখতেও ভালো। স্বর্ণ মজা করে বলল, ছবি দেখাও, পছন্দ হলে বিয়ে ক্যান্সেল করে তোমার ননাসের ছেলেকে বিয়ে করব। নয়নতারা হেসে বললেন, এখন আর দেখিয়ে কাজ নেই, তুই তোর হবু জামের দিকে নজর দে। হ্যাঁ, তুমিও দাও আমার খালুর দিকে। আরে এখন তো আমরা বুড়ো হয়ে গেছি, এত রং নেই মনে। কি আর বুড়ো হয়েছ? তোমার যা রূপ, আবার বিয়ে দেওয়া যাবে তোমাকে। হ্যাঁ হয়েছে, তোর চাপাবাজি বন্ধ কর। ওই দুটো এমন। স্বর্ণ হেসে বলল, রুমা আপু আর সুমা আপু আসবে না? কয়দিন আগেই তো আসলো, তোকে বললাম, তুই তো আসলি না। তখন তো পরীক্ষা চলছিল। আচ্ছা, এবার আসলে বলবো নি।
আচ্ছা, দেখা হয় না অনেক দিন। নয়নতারা আর কিছুক্ষণ কথাবার্তা বলে অর্ধখালি নাস্তার প্লেটটা নিয়ে চলে গেলেন। উনি যাওয়ার পর স্বর্ণ চুপচাপ শুয়ে পড়ল। ঘুম পেয়েছে খুব। সুমনের মেজাজ খারাপ হয়ে গেছে খুব। মেয়েটার সাহস কত, না জানিয়ে ট্যুরে চলে গেল। মনে মনে খুব খারাপ কয়েকটা গালমন্দ করলো হবু বউকে। কত ইচ্ছে ছিল ট্যুরে গিয়ে দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, আর এখন বেয়াদব মেয়েটা হওয়া। সারাদিনে একবার মাত্র ফোন ধরেছে, এরপর আর ফোন মেসেজ কিছুতেই রেসপন্স করেনি। এভাবে উঠতে দেওয়া যাবে না। ফিরে এসে বিয়ের জন্য চাপ দিতে হবে। বিয়েটা হোক একবার, উড়াউড়ি একদম বন্ধ হয়ে যাবে। আর বিয়ের পর এমন বন্দি করবে যে MBA করা বের হবে। MBA করারও কি দরকার? সেই তো ঘর সংসারই সামলাতে হবে। যেটুকু হয়েছে তাতেই তো বেশ। কেন যে তখন রাজি হতে গেল? না, রাজি হলেও স্বর্ণের কিছু বলার ছিল না। না, এই ভুল করা যাবে না। এসে আশরাফের ব্রেন ওয়াশ করতে হবে যেন বিয়েটা তাড়াতাড়ি হয়। স্বর্ণর এভাবে না জানি উদা হওয়ার কারণে আশরাফ আর সীমা ওরাও রেগে আছে। কারো ফোনও রিসিভ করছে না বিচ্ছু মেয়েটা। সামনে পেলে ঠাটিয়ে চর মারত আশরাফ। বহুবার বেড়েছে। না জানিয়ে ট্যুরে চলে যাচ্ছে এখনই। কয়দিন পর তো বিদেশ চলে যাবে। শাসন করতে হবে বেয়াদব মেয়েটাকে। প্রচুর গালমন্দ করে গজগজ করতে করতে স্বর্ণকে ছাড়াই ওরা তিনজনে রওনা দিল। ফিরবে 3 দিন পর। সুমন মনে মনে পণ করেছে ফিরেই স্বর্ণকে একটা শিক্ষা দেবেই। এত বড় সাহস যে কথার অমান্য করে। স্বর্ণর ঘুম ভেঙেছে রাত 10টায়। ফ্রেশ হয়ে এসে ফোন চেক করতেই দেখল সুমন, আশরাফ, সীমার অজস্র ফোন আর মেসেজ। একটু আগে নিহারিকা খানমও ফোন দিয়েছিলেন। স্বর্ণ ওগুলো দেখল না, শুধু মাকে ফোন দিল। নিহারিকা খানম মেয়ের ফোনের আশায় বসেছিলেন। ফোন ধরে বললেন, চলে গেছে ওরা। যাক ভালো। তুমি খেয়েছো মা? হ্যাঁ, তুই? খাবো, ঘুম থেকে মাত্রই উঠলাম। আচ্ছা, খেয়ে নিস তাড়াতাড়ি। মা, তোমার একা লাগছে? আমি আসবো? না রে মা, এই একাকিত্ব আমার আজকের না, বহু বছর পুরনো। অভ্যাস হয়ে গেছে। তুই চিন্তা করিস না। আচ্ছা মা, আমি কালই চলে আসব। আচ্ছা, রাখছি। নিহারিকা খানম ফোন রেখে দিলেন। মায়ের সাথে কথা শেষ করে স্বর্ণ ফোন রেখে নয়নতারার কাছে চলে গেল। তিনি ওকে দেখে বললেন, ঘুম ভাঙল তোর? আয়, চল খাবি। আমরা খেয়ে নিয়েছি। তুই ঘুমেছিলি বলে ডাকিনি। সমস্যা নেই। স্বর্ণ খাওয়া শেষ করে ঘরে এসে ব্যাগ থেকে খাতা বইপত্র বের করলো। এখনো বেশ কিছু রিসার্চ করা বাকি আছে। জমা দেওয়ার ডেট পরশু। একটা বিষয় জানার জন্য ফোন ওপেন করতেই স্বর্ণ দেখল আরব মেসেজ করেছে একটু আগে। কৌতূহলবশত মেসেজ ওপেন করি লেখা দেখল, আছো? স্বর্ণ রিপ্লাই করলো, হ্যাঁ বলো। প্রায় সাথে সাথেই রিপ্লাই এলো, কেমন আছো? এই তো, তুমি? ভালো। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই। তোমার কি উচ্ছ্বাস ভাইয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, আরেকটা কথা বলবো? বলো। কল দিব? কলে বলি। আচ্ছা। আরব কল দিতে রিসিভ করলো স্বর্ণ। তারপর বলল, বলো। আসলে উচ্ছ্বাস ভাইয়ের সাথে রিলেশন ছিল বলে বলতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি। স্বর্ণ ঋণ ঋণে গলায় হাসল, বলল, প্রজেক্ট কমপ্লিট? হ্যাঁ, তোমার? না, এখনও না। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? তাহলে প্রমাণ করো। কিভাবে? এই প্রজেক্টটা ছেড়ে দাও। কথাটা বলার পরে আরব আর কিছু বলল না। নিস্তব্ধতা ছেয়ে গেল। স্বর্ণ আবারও হাসল ক্ষীণ। হায় রে ভালোবাসা। খালার আবদার উপেক্ষা করে স্বর্ণ বেরিয়ে পড়ল সকালে। ক্লাস প্রাইভেট শেষ করে বাসায় ফিরবে। মা বাসায় একা। অন্তত কয়েকটা দিন একটু শান্তিতে কাটানো যাবে। আর নিজের বাসার মতো শান্তি কোথাও নেই। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাওয়ার সময় আরবের সাথে দেখা হয়ে গেল স্বর্ণর। আরব আজকে ক্লাস করেনি। একটু আগে ভার্সিটিতে এসেছে শুধুমাত্র স্বর্ণের সাথে কথা বলার জন্য। ওকে দেখে স্বর্ণ একটু চমকালো।
কাল রাতে যা কথা হয়েছিল তাতে এই ছেলে যে ওর মুখ কখনো দেখবে সেটা নিয়েই সন্দিহান ছিল স্বর্ণ। কিন্তু নিজের উৎকণ্ঠা বাইরে এক বিন্দু প্রকাশ করলো না স্বর্ণ। চমৎকার হেসে বলল, কি অবস্থা? আজকে ক্লাসে আসুনি যে? একজন স্পেশাল মানুষের সাথে কথা বলার প্রিপারেশন নিচ্ছিলাম, তাই অ্যাটেন্ড করিনি। তাই তা কে সে স্পেশাল মানুষ? তুমি। স্বর্ণ একটু চমকানোর ভান করে বলল, সত্যি? হ্যাঁ। তুমি ফ্রি আছো কতক্ষণ? 1 ঘন্টার মতো ফ্রি আছি। চলবে। চলো বের হই। কোথায় যাবে? গেলেই দেখবে। বলো না। চিন্তা করো না, তোমাকে কিডন্যাপ করব না। সেটা তুমি চাইলেও পারবে না, আমি চাইও না। স্বর্ণ ছেলেটার পাগলামি দেখে হাসলো। দেখা যাক কতটুকু করতে পারে। কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসলো ওরা। লাঞ্চ অর্ডার করে স্থির হয়ে বসলো দুজনে। আরও ভেতরে ভেতরে একটু গুছিয়ে নিয়ে শুরু করলো। আমি যেদিন তোমাকে ক্লাসে ফার্স্ট দেখি সেদিনই ভালো লেগে যায়। এরপর তোমাকে আমি নোটিশ করা শুরু করি। কোনো একভাবে জানতে পারি তুমি সিঙ্গেল। ভেবেছিলাম প্রপোজ করে দিব, কিন্তু পরে ভাবলাম আদৌ তোমার প্রতি আমার অনুভূতিগুলো সত্যি নাকি শুধু আকর্ষণ। ব্যাপারটা বুঝতে বুঝতেই 2nd ইয়ারে উঠে গেলাম আমরা। তারপর একদিন ভাবলাম বলেই দিব। রিং কিনলাম, রিসোর্ট বুকিং করলাম, সব প্রস্তুতি নিলাম। ফ্যামিলি সবাই জানতো। আমার সাথে সবাই এক্সাইটেড ছিল। আসলে আমি সবার অনেক আদরে তো, তাই আমি খুশি হলেই ওরা খুশি হয়ে যায়। যেদিন তোমাকে বলবো ঠিক করেছিলাম, তার আগের দিন আমার চোখে ঘুম ছিল না। ভেতরে ভেতরে এতটা খুশি কখনোই হয়নি। অতঃপর সকালে ফিটফাট হয়ে ক্যাম্পাসে এলাম। তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তুমি আসছিলে না। আমি তোমার বান্ধবী জেরিনকে জিজ্ঞেস করলাম। ও বলল তুমি ঘুরতে গিয়েছ উচ্ছ্বাস ভাইয়ের সাথে, এবং তোমরা গতকালই সম্পর্কে গিয়েছ। কথাটা হজম করতে আমার কয়েক মিনিট লেগেছিল। আমি কাউকে কিছু না বলে ভার্সিটি থেকে বেরিয়ে গেলাম। এরপর আমার ঠিক হতে বেশ সময় লেগেছিল। পড়াশোনা লাটে উঠেছিল। অনেক কষ্টে নিজেকে ফিরিয়ে এনেছিলাম। এতদিন পর সেদিন জানতে পারলাম তোমাদের ব্রেকআপ হয়েছে। খবরটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। আগের বারের মতো দেরি না করে এবার বলেই দিলাম। আমাকে নিরাশ করো না প্লিজ। আরও পকেট থেকে একটা রিং বের করে স্বর্ণর সামনে ধরে বলল, উইল ইউ বি মাই মিসেস? স্বর্ণ এতটাও ভাবেনি প্রপোজ পাবে, এতটুকু আন্দাজ ছিল, সেরকম প্রিপারেশনও ছিল, কিন্তু ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানতো। এখন কি বলবে এই ছেলেকে? স্বর্ণ একটু ইতস্তত কণ্ঠে বলল, আমার সময় প্রয়োজন, আসলে হুট করে সিদ্ধান্ত নিতে পারছি না। আরব একটু চুপ থেকে হতাশ হয়ে বলল, আচ্ছা সময় নাও, কিন্তু আমাকে নিরাশ করো না। স্বর্ণ কিছু বলল না, মৌন রইল। রিংটা ওর কাছেই রাখতে বলল। খাবার এসে পড়া এরপরে সময়টা বেশ চুপচাপ ছিল দুজনে। খাওয়া শেষ করে বের হওয়ার সময় আরব বলল, আমি প্রজেক্টটা ছেড়ে দিয়েছি। স্বর্ণ চমকালো, স্তম্ভিত গলায় বলল, কি? হ্যাঁ, আমার স্কলারশিপের প্রয়োজন নেই। যদিও এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু এখন আমার স্বপ্ন তোমার সাথে থাকা। তাই এটা আমি ছেড়ে দিলাম, কিন্তু তুমি দিও না। আমি চাই তুমিই পাও। কিন্তু আমি মজা করে বলেছিলাম আরব, তুমি এটা ছেড়ে ঠিক করনি। আমি মানতে পারছি না। ঠিকই করেছি। না আরব, আমার নিজেকে অপরাধী লাগছে। তুমি আমার সামান্য কথায় ছেড়ে দিলে কেন? তোমার কোনো কথাই সামান্য না আমার জন্য। আর আমি না ছেড়ে দিল তুমিই পেতে। আমার কষ্ট হচ্ছে। কষ্ট পেও না, আমি মন থেকেই করেছি। প্রাইভেট থেকে বাসায় ফিরেও ভালো লাগছে না স্বর্ণর। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, ছেলেটা ওর জন্য নিজের স্বপ্ন ছেড়ে দিল। তাহলে কি সত্যিই ভালোবাসে? জেরিনকে বিষয়টা জানালো স্বর্ণ। সব শুনে জেরিন বলল, আরব অনেক ভালো ছেলে, ওই তোর জন্য পারফেক্ট হবে। আর আমি বলি কি, তুই এসব স্কলারশিপ ছেড়ে ওকেই বিয়ে করে ফেল। আরে চুপ কর তো।
আরবকে হাতছাড়া করিস না, পস্তাবি। স্বর্ণ কিছু বলল না। ব্যাপারটা নিয়ে নিজেও খুব দ্বিধায় আছে। কালকেই জমা দিতে হবে প্রজেক্টটা। স্বর্ণেরও প্রায় কমপ্লিট। আজ খুব সকালে গোসল সেরে শাড়ি পরে সেজেগুজে নিল স্বর্ণ। বেশ অনেক দিন পর সাজলো আজ। আগে যখন উচ্ছ্বাসের সাথে ঘুরতে যেত তখন এভাবে সাজা হতো। ইদানিং আর কিছুতেই মন বসে না, কিন্তু আজ কেন জানি মনে হলো একটু সাজা যেতেই পারে। নিহারিকা খানম মুগ্ধ হয়ে মেয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। অতঃপর উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, আজকে কি কোনো প্রোগ্রাম আছে? না, এমনি। তোকে তো সাজতেই দেখি না এখন। আজকে দেখে অবাক হয়ে গেলাম। স্বর্ণ হেসে ফেলল। মায়ের দিকে চেয়ে বলল, কেমন লাগছে আমাকে? ভীষণ সুন্দর লাগছে, নজর না লাগুক কারো। স্বর্ণ হাসল। টিপটা পরে আয়নায় নিজেকে আরেকবার দেখে নিয়ে বলল, মা তুমি তৈরি থেকো, আজকে আমরা খালার বাসায় যাব। তোমাকে দেখতে চেয়েছে খালা, আমাকে বলেছে নিয়ে যেতে। আজকেই? ওরা চলে এলে আর পাবে সময়? এসেই কি নাটক শুরু করে দেখবে? তার জন্য প্রস্তুত হও। আচ্ছা, তাহলে তুই ক্লাস শেষ করে বাসায় আয়, আমি রেডি হয়ে থাকব। আচ্ছা মা। স্বর্ণ বেরিয়ে গেল। বের হওয়ার সময় আরবকে মেসেজ করে বলল, ক্যাম্পাসে থেকো, কথা আছে। মেসেজটা দেখে আরব শোয়া থেকে বসে পড়ল। সাথে সাথে রিপ্লাই করলো, কি কথা? বলে দিল আর আসবে কেন? বলে দিল আসবো, বলো না। টেনশন হচ্ছে তো আমার। ধ্যাত, এমন করলে কিন্তু বলবই না। আসতে বলেছে আসবা, এত কথা কেন? আচ্ছা সরি, আসছি, একটু ওয়েট করো। কথা শেষ করে আরব রেডি হতে লেগে গেল। আজ নিশ্চয়ই স্বর্ণ ভালোবাসা স্বীকার করে নেবে। এত তাড়াতাড়ি যে মেনে যাবে কল্পনাও করেনি আরব। ভেবেছিল অনেক দিন ঘুরাবে, কিন্তু ফাইনালি অপেক্ষার অবসান হবে। খুশিতে নাচতে পারলে ভালো হতো। স্বপ্ন পূরণ হবে শেষ পর্যন্ত, দীর্ঘদিনের লালিত স্বপ্ন। ক্যাম্পাসে এসে প্রথমেই ধাক্কা খেল স্বর্ণকে দেখে। আজকে এত সুন্দর করে সেজেছে যে চেয়েই থাকতে মন চাইছে। আরব কিছুটা অভিমানের স্বরে বলল, তুমি এত সুন্দর করে সেজে আসবে, আগে বললে তো আমি পাঞ্জাবি পরে আসতাম। কেমন লাগছে আমাকে? শুধু একটা শার্ট পরে চলে আসছে, মানাচ্ছে না একদম। খালি পক পক। চুপ একদম। আসো আমার সাথে। ক্যান্টিনে বসি, ইম্পর্ট্যান্ট কথা আছে। আরব স্বর্ণের সাথে হাঁটতে হাঁটতে না হলে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কি ইম্পর্ট্যান্ট কথা। প্রত্যেকবারই স্বর্ণ ধমক দিয়ে চুপ করিয়ে ফেলে। অবশেষে ক্যান্টিনে এসে বসতেই আরব অনুরোধের স্বরে বলল, এবার বলো না প্লিজ, আমি আর সাসপেন্স রাখতে পারছি না। স্বর্ণ শান্ত কণ্ঠে বলল, আমিও প্রজেক্টটা ছেড়ে দিয়েছি। মোটা ব্রোদয় কুঁচকে স্তম্ভিত নয়নে আরব স্বর্ণের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে মৃদু আর্তনাদের কণ্ঠে বলল, মাই গড, পাগল হয়েছ? তুমি ছেড়ে দিতে পারলে আমি পারবো না কেন? আরব চুল টেনে ধরে নিজেকে সংযত করার চেষ্টা করল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আজকে 5টায় জমা দেওয়ার শেষ সময়। তুমি 5টার মধ্যে জমা দেবে প্রজেক্ট পেপারস। তবে তুমিও দিবে না, তাহলে আমাকে জোর করতে পারবে না। যদি তুমি দাও তবে আমি দেব। আমি দেব না, তাহলে আমিও দেব না। বিয়ে শাদী করে সংসার করব তোমার সাথে। ফাজলামি করছো? না, একদম সিরিয়াস। এ নিয়ে আর ফোর্স করবে না। এখন চলো একটু ঘুরে আসি। আরও উষ্ণ কণ্ঠে বলল, আমার ভাল লাগছে না, গেলাম আমি। কথাটা বলেই আর দাঁড়ালো না আরব, হনহন করে হেঁটে চলে গেল। আরবে যাওয়ার পানে চেয়ে স্বর্ণ কেবল হাসল। আধ খাওয়া কফিটা খেতে খেতে ফোন দেখতে লাগলো। সুমন ছবি ছাড়ছে সকাল বিকেল। ফেসবুকে আসলেই ওর ছবি না চাইতো সামনে চলে আসছে। আর ভাই ভাবিও কম না। স্বর্ণ 3জনকে আনফলো করে দিল। মন চাইছিল ব্লক করে দিতে, কিন্তু ব্লক করলে ঝামেলা করবে। এমনিতেই ফিরে এসে কি সুনামি উঠায় সেটাই দেখার বিষয়। অকারণে কিছুটা সময় বসে থেকে ভার্সিটি থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালো স্বর্ণ। ক্যান্টিন থেকে বের হওয়ার সময় উচ্ছ্বাস আর ওর নতুন প্রেমিকার
সামনাসামনি পড়ল। দুজনেই ওর দিকে তাকালো, কিন্তু স্বর্ণ দূর থেকে একবার দেখে দ্বিতীয়বার আর ফিরেও তাকালো না। ইদানিং উচ্ছ্বাস নামের মানুষটার প্রতি আর ভালোবাসা মায়া কিছুই আসে না। যেটা আসে সেটা হলো প্রচণ্ড ঘৃণা। মেয়েরা যেমন উজাড় করে ভালোবাসতে পারে, তেমনি ঘৃণাও করতে পারে। আর সেই ঘৃণাটা ভালোবাসার থেকেও প্রখর। না, স্বর্ণ কোনো প্রতিশোধ নেবে না। কর্মফল বলে একটা কথা আছে, সেটা উচ্ছ্বাস এমনিতেই ভোগ করবে, সেটা দুদিন আগে হোক বা পরে। বাসায় এসে নিহারিকা খানমকে সাথে নিয়ে খালার বাসার দিকে চলল স্বর্ণ। ওরা আজকে আর কালকে 2 দিন থাকবে, পরের দিন সকালে চলে আসবে। ওই দিনই ভাইয়ারা আসবে। স্বর্ণ খুব বুঝতে পারছে এসেই খুব বড় একটা ঝামেলা বাঁধবে। সুমন নিশ্চয়ই চাইবে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে, কিন্তু এটা তো সম্ভব নয়। ভাবতে হবে কিছু একটা। ব্যাপারটা আরবকে জানানো উচিত। দ্বিধান্বিত হয় স্বর্ণ। 2 দিন খুব ভালো মতো কাটিয়ে এলো মামে। বেশ অনেক দিন পর এত সুন্দর 2 দিন পার করলো ওরা। ভাইয়ারা এখনো আসেনি। মা জানালো সন্ধ্যার সময় আসবে ওরা। যাক, সন্ধ্যা পর্যন্ত অন্তত ভালো থাকা যাবে। সকালে নাস্তা করে বেরিয়ে পড়ল স্বর্ণ। আজকে আরবকে সুমনের ব্যাপারটা শেয়ার করবে, কারণ এখনই সব কিছু না বললে পরে সামলাতে বেশ বেগ পেতে হবে। সুমন এসে একটা ঝামেলা লাগবে, তাতে সন্দেহ নেই। কিন্তু কথা হলো ব্যাপারটা আরব কিভাবে নেবে। ওকে এটা আরও আগে বলা উচিত ছিল। ভার্সিটির কাছাকাছি আসতেই আরব মেসেজ করলো, কোথায় আছো? এই তো কাছাকাছি। ক্লাসে যাবার আগে ক্যান্টিনে এসো তো। আচ্ছা। স্বর্ণ ক্যান্টিনে গিয়ে দেখলো আরব কফি খাচ্ছে আর গেমস খেলছে। ওকে দেখে বলল, ওয়েট। 1 মিনিট আউট হয়নি। স্বর্ণ হেসে বলল, সমস্যা নেই, খেলো তুমি। এমনিতে ক্লাস করব না আজকে। আরব ফোনেই চোখ রেখে বলল, আমিও করব না তাহলে। ফাঁকিবাজ হয়ে যাচ্ছে দিন দিন। ফাঁকিবাজ না, বলো প্রেমিক হয়ে যাচ্ছে দিন দিন। স্বর্ণ উত্তরে কিছু না বলে হাসল। তারপর আরও 1 কাপ কফি অর্ডার করে আরবের আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করল। আউট হওয়ার পর আরব ফোনটা রেখে বলল, কালকের জন্য সরি। আমি চাইনি তুমি প্রজেক্টটা ক্যান্সেল করে দাও। আবার এটাও ঠিক, তুমি চলে গেলে আমিও একা হয়ে যাব। পরে ভাবলাম মন্দ হয়নি, প্রজেক্ট চলোই যাক। দুজনে বিয়ে করে সংসারী হয়ে যাব। কথাটা বলেই হাসলো আরব। ওর হাসিতে স্বর্ণ ওর যোগ দিল। হাসি থামতেই স্বর্ণ একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি কিছু বলতে চাই আরব। স্বর্ণের মুখভঙ্গি দেখে আরবও সিরিয়াস হয়ে এলো। বলল, হ্যাঁ বলো। তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। আসলে তুমি প্রপোজ করার কয়েকদিন আগেই আমার বিয়ে ঠিক হয়ে যায় ভাইয়ার এক বন্ধুর সাথে। সেই সময় উচ্ছ্বাসের সাথে ব্রেকআপ হয় আমার। মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই আমি। বাধ্য হয়ে বিয়েতে মত দিই। কিন্তু এখন এটা গলার কাটা লাগছে। বের হব কিভাবে বুঝতে পারছি না। আরব সব শুনে স্বর্ণর হাতের ওপর নিজের একটা হাত রেখে বলল, সমস্যা নেই, আমি আছি না। স্বর্ণ আরবের সুন্দর মুখশ্রীর দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, আমাকে ক্ষমা করো আরব। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।